এই চুলের উপর কখনো বিরক্ত হবে না। তোমার এই লম্বা চুলের প্রেমে আমি পড়েছিলাম। মানুষ চেহারা দেখে প্রেমে পড়ে, আর আমি পড়েছিলাম প্রথমে চুলে। চুলগুলো গুজে দিয়ে ডান হাতের বুড়ো আঙ্গুল পুরো মুখে হাত বুলিয়ে ওর সরু চিকন ঠোঁটের উপর এসে থামল। ঠোঁটের কোণায় লিপস্টিক ছড়িয়ে গেছিল। আয়ান সেটাই মুছতে যাচ্ছে। অল্প করে আঙ্গুল ছোঁয়াতেই দীপ্তি খপ করে আয়ানের হাতটা ধরে মুখটা ফিরিয়ে নিয়ে বলল, কি করছেন এসব? এত অধৈর্য হচ্ছেন কেন? আরে লিপস্টিক ছড়িয়ে গেছে, আমি তো সেটাই মুছতে যাচ্ছিলাম। দীপ্তি নিজের কাণ্ডে লজ্জা পেয়ে সরি বললে আয়ান সাথে সাথে বলল, অবশ্য তুমি যেটা ভেবেছো সেটা হতে আর বেশি দেরি নেই, মাত্র একদিন। তারপরেই আমি যা চাইবো দিতে হবে, না দিলে জোর করে আদায় করব। আমি আবার ভয় পেয়ে পিছিয়ে যাওয়ার লোক নই, এটা মাথায় রেখো। সুমন বাইরে এসে কথা বলা শেষ করে পেছন ফিরতে যাবে অন্ধকারে কারোর সাথে ধাক্কা লেগে পড়ে যেতে নিলে মেয়েটা নরম হাত ওর শক্ত বাহু আঁকড়ে ধরল, যার কারণে পড়তে গিয়েও রক্ষা হলো তার। হালকা আলোতে মেয়েটার মুখা অবয়ব একটু দেখা দিতেই সুমন ভ্রুকুচকে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন? হৃদির চঞ্চল উত্তর, আমার বয়ফ্রেন্ড কার সাথে কথা বলতে এসেছে আমরা তা দেখতে হবে না? সুমন আতঙ্কে ওর মুখ চেপে ধরে ভয়াতুর কণ্ঠে উচ্চারণ করে, কিসের বয়ফ্রেন্ড? হ্যাঁ, কেউ শুনলে কেলেঙ্কারি হবে। হৃদি জেদি কণ্ঠে বলে, হোক, আমি চাই না। চুপি চুপি ভালোবেসে আমার মতো একটা আলাভোলা মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে পারবেন আর আমি চুপ থাকবো? কখনো নয়, আমি এমন মেয়ে নয়। এর জবাব আমি তো দেবই। সুমন ভ্রু যুগল উপরে তুলে বিস্মিত কণ্ঠে শুধালো, তুমি আলাভোলা? হ্যাঁ, কে বলেছে? আমি বলেছি। হৃদি কাঁধ ঝাঁকিয়ে বলে, দেখো, এভাবে যখন তখন জিনের মতো সামনে টপকাবে না, না হলে। হৃদি সুমনের দিকে আরো 2 পা বাড়িয়ে বলল, না হলে কি বলুন? না হলে আমি চাকরি ছেড়ে অন্য কোথাও চলে যাব। হৃদি খিলখিল করে হেসে উঠলে সুমন আবার ওর মুখ চেপে ধরে বলে, এভাবে হাসছো কেন? তো হাসবো না? যে ছেলে নিজের বসের জন্য ভালোবাসাকে উপেক্ষা করে, সে ছেলে নাকি বসকে ছেড়ে চলে যাবে? এও কি বিশ্বাসযোগ্য? আমি কি এতই বোকা যে ভয় পেয়ে পিছু হটবো? কি করবে? বিয়ে করব আপনাকে, তারপর বছরে বছরে বাচ্চা পয়দা করে আপনাকে চালাবো। এর শোধ তুলবো এভাবে। সুমন হঠাৎ করে থেমে গেল। এই কথাটা সত্যি হলে সেও ভীষণ খুশি হবে। ওপরে যতই কঠিন ভাব দেখাক, মন কি চায় সে তো সে ভালো করেই জানে। মনে মনে প্রতিজ্ঞা করল, যদি এমনটা হয় তাহলে হৃদিকে সে মাথায় তুলে রাখবে, কখনো কষ্ট দিবে না। শুধু চাওয়া এটা পূরণ হলেই হয়। কালকের আলোচনায় সিদ্ধান্ত হয়েছিল যে বর বউয়ের গায়ে হলুদ একসাথে হবে। এটা বড়রা ছাড়া আর কারো জানা ছিল না। সন্ধ্যার পরে আলফাজ খন্দকার সোহান আর সুমনকে খোঁজা শুরু করে দিলেন। আয়ানের রুমে তাদের পেয়েও গেল। তিনি আদেশ দিলেন গাড়ি নিয়ে যেন ও বাড়ি যায় আর সবাইকে এখানে নিয়ে দ্রুত চলে আসে। উপস্থিত সকলে অবাকে চরম পর্যায়ে। আজ গায়ে হলুদ, আর মেয়েকে কেন নিয়ে আসতে হবে? সুমন চুপচাপ দাঁড়িয়ে থাকলেও সোহান পারল না। সে প্রশ্ন করে ফেলল, কেন চাচ্চু, আজ না গায়ে হলুদ, তাহলে ওনাদের আনতে যাব কেন? আলফাজ খন্দকার হাসি মুখে ভাতিজার কাঁধে হাত রেখে বলে, গায়ে হলুদ সেটা আমিও জানি বেটা, আনতে বলেছি এই জন্য কারণ দুজনের গায়ে হলুদের আয়োজন একসাথে করেছি, একসঙ্গেই হবে সব কিছু। এত আনন্দময় কথা ওরা বোধহয় আর শুনেনি। খুশিতে চিৎকার দিয়ে উঠল সকলে। এই মেয়েটা তাদের পরিবারে আনন্দের জোয়ার এনে দিয়েছে। সকলের হাসি খুশি পান বন্ধ চেহারা স্বস্তি দিচ্ছে আয়ানকে। এই পরিবারের লোকজন তার কাছে সব। ওরা খুশি থাকলে এর চেয়ে মূল্যবান কিছু আর নেই। ওর আশা দীপ্তি আসলে এ বাড়িতে আনন্দরা ঝলমল করে বাড়ি ছেড়ে যেতেই চাইবে না। এমন একজনকে জীবনসঙ্গী করে আনছে যে মেয়েটার মন নরম, মায়া দিয়ে ভরপুর। তার ভাবনার মাঝে কখন যে বাবা পাশে এসে বসেছে সেদিকে লক্ষ্য করেনি। যখন বাবা ছেলের 2 কাঁধ জড়িয়ে নিলেন তখনই খেয়ালে এলো। কাল বিলম্ব না করে বাবাকে শক্ত করে জড়িয়ে নিয়ে কান্না মিশ্রিত কণ্ঠে শুধালো, শুক্রিয়া বাবা, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আজ পর্যন্ত তোমার কাছে যা আবদার করেছি তার সবটা তুমি পূরণ করেছো। যখন বলেছিলে এই আবদার তুমি রাখবে না, এটা মানতে পারিনি, আমি কষ্ট পেয়েছি, কিন্তু তোমার উপর রাগ হয়নি। মনের কোথাও না কোথাও আশা ছিল ঠিক তুমি আমার আশা পূরণ করবে, যেমনটা
সব সময় করে এসেছো। অনেক ভালোবাসি তোমাকে বাবা। তোমার মতো বাবা পেয়ে আমি গর্বিত, শুধু দীপ্তির জন্য না, ছোট থেকে তুমি যেভাবে আমাকে মানুষ করেছো সব কিছুর জন্য। ছেলের বুকে বাবার জন্য কতটা ভালোবাসা জমিয়ে আছে তা দেখে আলফাজ সাহেবের মন প্রফুল্ল হয়ে গেল। এই যে ছেলে কৃতজ্ঞতায় তার বুকে লুটিয়ে পড়েছে সুখ তো এখানে। সারা জীবন তো ব্যস্ততা কাজের পেছনে ছুটেছে তো এদের জন্যই, এরাই তো ওর সব। লোকে বলে বাবার টাকা থাকলে নাকি ছেলে মেয়ে বিগড়ে যায়। এই কথাটা খন্দকার বাড়িতে এসে মিথ্যা প্রমাণ হলো। আলফাজ খন্দকার পেরেছে নিজের ছেলে মেয়েকে প্রচলিত ধারণার বিপরীতে নিয়ে যেতে। এই যে ছেলের এত এত জয়গান, মানুষের ভালোবাসা, সমর্থন, সব কিছু শুধু তার জন্য দরদি মন আর সততার জন্যই। ছেলেকে সঠিক শিক্ষায় শিক্ষিত করতে পেরে গর্বে তার বুক ফুলে ওঠে। তাকে মানুষ এখন আর ব্যবসায়ী হিসেবে বিবেচনা করে না, করে একজন যোগ্য সৎ নেতার বাবা হিসেবে। ব্যাস, এক জীবনে আর কি পাওয়ার আছে, কি চাওয়ার আছে, সবই তো পেল। এবার ছেলে মেয়ে সুখী সংসার দেখে যেতে পারলে মোরেও শান্তি। ডান হাত বাড়িয়ে ছেলের ঘন চুলে হাত গলিয়ে নাড়াচাড়া দিয়ে বলে, আরে বেটা, এটা আমার দায়িত্ব ছিল, বাবা হিসেবে আমার করতেই হতো। আর আমি তো তোর মন বোঝার জন্য না করেছিলাম, না হলে কি দীপ্তির মতো মেয়েকে হাতছাড়া করতে চাইবে? আয়ান মাথা তুলে বাবার দিকে তাকিয়ে আনন্দিত কণ্ঠে উচ্চারণ করে, সত্যি তুমি খুশি বাবা? হ্যাঁ, অনেক খুশি। আমি নিজেই তোর সাথে ওর বিয়ের ব্যাপারে কথা বলতে চেয়েছিলাম, আমি বলার আগেই তুই বলে দিলি। তখন ভাবলাম দেখি ছেলেকে আরেকটু বুঝি। আকরামের মেয়ে মানে তো আমার মেয়ে, আর মেয়েকে তো আর যায় তার হাতে তুলে দিতে পারি না। আয়ান ছোট্ট বালকের মতো অভিমানী স্বরে বলে, আমি যেতে হয়ে গেলাম তোমার কাছে। আমি কি তা বলেছি নাকি? আমার ছেলে তো ফার্স্ট ক্লাস একেবারে। তোরা দুজনে সুখে থাকলেই আমি খুশি। দোয়া করবে, দেখবে তোমার বন্ধুর মেয়ে খুব খুশি থাকবে। তাই যেন হয় বাবা। আচ্ছা, অনেক কথা হয়ে গেছে। সোয়ান, সুমন, বেরিয়ে পড়ো তোমরা। ঠিক আছে চাচ্চু, যাচ্ছি আমরা। ভাবিকে একেবারে কোলে করে নিয়ে আসবো। কথা রাতে নেতা সাহেব চটে গেলেন। কি বললি তুই? আমার বউকে তুই কোলে করে আনবি? আমার বউকে তো আমিই কোলে নিব, তুই নয়। আয়ানের মাথায় ছিল না এখানে বাবা আছে। কথাটা শুনে হাইপার হয়ে পড়েছিল, পাশে তাকিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গেল। সোহান ইচ্ছে করে কথাটা বলেছিল যাতে আজকে হলেও ভাইকে জব্দ করতে পারে, সে সফলও। আয়ান মাথা নামিয়ে বাবাকে সরি বলতেই সোহান হো হো করে হেসে উঠল। আলফাজ সাহেব মুচকি হেসে বেরিয়ে যেতে যেতে বললেন, সোয়ান, সুমন, দ্রুত যা তোরা। সুমন উচ্চস্বরে জবাব দেয়, যাচ্ছি আঙ্কেল। বাবা চলে যেতেই আয়ান রাগি চোখে তাকালো সোহানের দিকে। ওর তাকানোতে সোহান থতমত খেয়ে বলে, না না, যাচ্ছি তো সুমন ভাই, চলো চলো। এখানে আর একটু সময় থাকা মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা। কথাটা বলে আর সময় নষ্ট করেনি, দ্রুত পদযুগলে বেরিয়ে গেল। পিছন পিছন সুমনও গেল। দুজনের গায়ে হলুদ রঙা পাঞ্জাবি, গলায় গাঢ় সবুজ রঙের ওড়না, ফর্সা দেহে তা যেন উত্তাপ ছড়াচ্ছে। দুজনকে ভীষণ মানিয়েছে। গাড়িতে উঠতে যাবে কোথা থেকে আকাশ উদয় হলো। কোমরে হাত রেখে বিজ্ঞদের মতো করে বলে, কোথায় যাচ্ছে দুজনে? সোহান ছ্যাত করে উঠল, তোকে বলবো কেন? আমি এ বাড়ির ছোট মুরব্বী, আমাকে বলবে না তো আর কাকে বলবে? সরি, আমরা মুরব্বীদের সাথে কোনো রকমের কথা বলেই না। সর সামনে থেকে। তোমার সাথে কি কথা বলতে চাই? আমি তো সুমন বুড়োকে জিজ্ঞেস করেছি। ছোট ভাই, আমরা বউ আনতে যাচ্ছি। আঙ্কেল বলেছে গায়ে হলুদ একসঙ্গে হবে। সুমন স্থির কণ্ঠে বলে, ওয়াও, সত্যি? ইয়েস, ওকে ব্রো, থাকো তুমি, আমরা যাচ্ছি। যাও, তবে ভাবির বোনটাকে আনতে ভুলে যেও না আবার। সোহান ছ্যাত করে উঠল, বেয়াদব কোথাকার। তোমরা করলে কিছু না, আর আমি বললে দোষ? আমরা কি করেছি? কি করেছি তা তোমরাই ভালো জানো। সোহান সুমনের দিকে মুখ চাওয়াচাওয়ি করে বেদনার্ত কণ্ঠে শুধালো, ভাই বলছি যে ভাবির বোনকে তো নিয়ে আসবই, তবে বলছি যে কি জানিস তুই বল একটু। আমি জানি তোমার আর নিতুপু, রিদিপু আর সুমন ভাইয়ের মধ্যে চক্কর চলছে। সোহান তরতর করে নেমে এসে আকাশের কাঁধে হাত রেখে কাদো কাদো চেহারা বানিয়ে বলল, ভাই তুই না আমার ছোট ভাই, অনেক আদরের, প্লিজ কাউকে বলিস না ভাই। আকাশ ভাব দেখিয়ে বলল, বলবো না, তবে এক শর্তে। কি শর্ত? মাঝে মাঝে যে আমাকে হুমকি ধুমকি দাও, এটা চলবে না। আর আমার পছন্দের ব্র্যান্ডের
আর আমার পছন্দের ব্র্যান্ডের ঘড়ি দিতে হবে আমাকে। ঠিক আছে, তাই সই কিন্তু আমার থেকে না হয় ঘড়ি নিবি, সুমন ভাইয়ের থেকে কি নিবি? উনি কেন বাদ যাবে? উনি যে আমাকে ভালোবাসে তাতেই চলবে। আচ্ছা, নিজের বোন জামাইয়ের বেলায় সব মাপ। সুমনের গম্ভীর কণ্ঠ আরও খাদে নামিয়ে বলে। শোন প্লিজ, যেটা হওয়ার নাই সেটা নিয়ে আলোচনা করো না। কেউ শুনতে পেলে ব্যাপারটা খারাপ দেখাবে। এটা নিয়ে আর কথা বলো না তোমরা। সুমনের গম্ভীর কণ্ঠ শুনে দুজনের কথাই বন্ধ হয়ে গেল। চুপ করে গেল তারা। সুমন ওদের রিয়াকশন দেখার অপেক্ষা করেনি, গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে। সোহান আকাশের পিঠে চাপড়িয়ে কিছু একটা ইশারা করে উঠে গেলে সুমন চোখের পলকে গাড়ি নিয়ে বেরিয়ে গেল। আকাশ সেখানেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে। সুমন কি বলে গেল তা সব তার মাথার উপর দিয়ে গেল। দীপ্তিদের বাড়িতে তেমন কোনো আয়োজন করা হয় না, যেহেতু গায়ে হলুদ ও বাড়িতে হবে বলেছে। ব্যাস, যে কজন আত্মীয় স্বজন আছে তাদের খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে। সোহান সুমন যেতেই আকরাম হোসেন জোর করে তাদের খাওয়া দিচ্ছেন। খাওয়ার পরই সকলকে নিয়ে বেরিয়ে পড়ল তারা। খন্দকার বিলা আজ খুব উৎসব মুখর। বিভিন্ন রঙের বাতি দিয়ে পুরো বাড়ির রাস্তা লাইটিং করা। বাচ্চারা এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে। খন্দকার পত্নীদের বসে থাকার জো নেই। তিনজনই ছোটাছুটি করছে। পদযুগল থেমে নেই তাদের। এই বেয়াই বাড়ির লোকজন এসে পড়ল বলে। বাড়ির উঠোনে বড় জায়গা জুড়ে স্টেজ সাজানো, বিভিন্ন ফুলের সমাহার সেখানে। ফুল দিয়ে এই স্টেজ সাজার দায়িত্ব পালন করছে তিন বোন। তারা তিনজনেই নিজ হাতে সাজাবে বলে সিদ্ধান্ত নিয়েছে। হেল্প করছে আকাশ। সে কাজ তো করছে, কিন্তু হঠাৎ মনমরা দেখাচ্ছে তাকে। কেন সেটা জিজ্ঞেস করেও উত্তর আসেনি। কাজের চাপে তাই কেউ আর জিজ্ঞেসও করেনি। স্টেজ সাজানো প্রায় শেষের দিকে। ব্যাস, অল্প একটু বাকি। কাজটা শেষ করেই নিজেরা সাজতে বসে গেছে। এবারের প্রথম ছেলের বিয়ে বলে কথা। ছোট পরিসরে হলেও আয়োজনের কমতি নেই। যদিও শহরে তা আবার পালন করবে। আয়ানদের সবকিছুতে এখানে। কাজ শেষ করতে না করতেই ওনারা এসে হাজির। সব ফেলে সকলে দৌড়ে গেল সেদিকে। হুড়োহুড়ি লেগে গেল গানের কাজটায়। নিতু ঘুরে গিয়ে দীপ্তিকে নামিয়ে ওদের রুমে নিয়ে গেল। সেখানের পার্লারের লোক রাখা। ওরা বলেছিল পার্লারে যাবে, কিন্তু আয়ান জেদ ধরেছে তার বউকে সে বাড়িতে এনেই সাজাবে। এত রাতে বাইরে যাওয়া যাবে না। ওর যুক্তি সকলে মানতে বাধ্য হলো। পার্লার থেকে দুটো মেয়ে আনা হয়েছে। একজন কনেকে সাজাবে, বাকিজন বোনদের। ওদের সাজতে প্রায় 2 কি 3 ঘন্টার মতো লেগে গেল। দীপ্তিকে দেখে বরাবরই সবাই মুগ্ধ। ফর্সা মেয়েদের থেকে শ্যামলা মেয়েদের সাজ ভীষণ সুন্দর ও মায়াবী লাগে। ছেলেদের কথা বাদ, ওকে দেখে মেয়েরাই মুগ্ধ হয়ে যাচ্ছে। এতটা চমৎকার লাগছে। রীতি পার্লারের মেয়েটার প্রশংসায় গদগদ হয়ে বলে, ওয়াও আপু, কি সুন্দর করে সাজিয়েছেন আপনি। মেয়েটা হেসে আওড়ায়। তা অবশ্য ঠিক। ঝিনুক দুষ্টু হেসে বলে, ভাইয়া দেখ, সৌন্দর্য মুগ্ধ হয়ে কালকের কাজ আজকেই সেরে ফেলে। পুরো রুম জুড়ে মেয়েরা খিলখিল করে হেসে উঠল। দীপ্তির এতটা লজ্জা লাগছে যে মাথা তুলে তাকাতে পারছে না। ও এমনি লজ্জা পাচ্ছে, তার উপর তারা ইচ্ছে করে আরো বেশি লজ্জা দিচ্ছে। ফোনটা সাইলেন্ট করে রাখা ছিল। স্ক্রিনের আলো চোখে পড়তেই হাতে নিয়ে দেখে তার অধৈর্য নেতা সাহেবের বার্তা এসেছে। লিখেছে, সাজগোজ শেষ? দীপ্তি ছোট্ট করে উত্তর দিল, যে ফুলগুলো দিয়েছে সেগুলো দিয়ে সাজিয়েছে তো? দীপ্তির আবার একই উত্তর। আয়ান যে ছটফট করছে এটা জানান দিতেই আরেকটা বার্তা দিল, উফ, কবে যে দেখবো আমার সুন্দরীকে। আমার তো আর তর সইছে না। ইচ্ছে করছে দরজা ভেঙে রুমে ঢুকে যাই। দীপ্তি রাগের ইমোজি দিয়ে লিখল। আয়ান উত্তরে লিখল, সাথে লাভও দিল কয়েকটা। অধৈর্য শুধু তোমার জন্য বউ, অন্য বেলায় আমি খুব ধৈর্যবান পুরুষ। দীপ্তি ফিরতে কিছু না দিয়ে কয়েকটা মুখ ভেঙচিন ইমোজি সেন্ড করে ফোন রেখে দিল। এতগুলো বিচ্ছুর মাঝখানে মেসেজ করা অনেক কঠিন বিষয়। কেউ দেখলে তার আস্ত থাকবে না, আরও মজা নিবে। তাই সে ফোনটা রেখে দিল। আয়ানকে তৈরি হতে সাহায্য করছে সোহান আর সুমন। যেহেতু গ্রামে, তার উপর এখনো বাইরের কাউকে জানায়নি, তাই বন্ধুদেরও দাওয়াত দেয়নি সে। শহরে তো বড় করে আয়োজন করবি, তাই আর ডাকেনি। এখন বাধ্য হয়ে ওরাই তৈরি করে দিচ্ছে। সুমন খুব একটা হাত লাগাচ্ছে না, হয়তো সহজ লাগছে না। সোহান যা করা করছে। আয়ান ওর মনোভাব বুঝতে আর চোখে তাকিয়ে নিজের পাঞ্জাবি ঠিক করতে করতে বলে, এবার আমার পালা তো শেষ। এরপর সুমন, তারপর সোহানের বলি হবে। সুমন আচমকা বড় আনমনা হয়ে গেল।
নিস্তেজ হয়ে যাওয়া গলায় কোনো রকম কয়েকটা শব্দ বলতে সক্ষম হলো। আমি নয়, আমার হবে না কোনো দিন, সোহানেরটা হবে। সোহান অবাক হয়ে তাকালো আয়ানের দিকে। আয়ানও তাই। আয়ান কিছু বলবে তার আগেই মুখ খুলল সোহান। কেন ভাই, তোমারটা হবে না কেন? দায়িত্ব নিতে ভয় পাও নাকি? সুমনের এখনো ধ্যান ভঙ্গ, মাথায় নেই কি বলছে আর কাকে বলছে। সে বলে ফেলেছে, দায়িত্ব নিতে ভয় পাই না আমি, খুব ছোট থেকেই তো দায়িত্ব নিয়ে এসেছি এবং সেটা খুব ভালোভাবে পালন করে এসেছি। ভয় হয় বিশ্বাস আর ভরসার জায়গাটা হারানোর, যেটা হারালে আমি বেঁচে থাকতে পারবো না। আয়ানে যা বোঝার বুঝে গেল। সেদিন দীপ্তি যে কথাগুলো বলেছিল সেটার সাথে হুবহু মিল পাচ্ছে সে। সুমনের পাশে এসে আস্তে করে কাঁধে হাত রেখে শুধালো। কেন বিশ্বাস আর ভরসার জায়গাটা হারাবে কেন? এমন কিছু করেছো কি? আয়ান স্পর্শ করতেই তার হুঁশ এলো। মাথাটা দুদিকে নাড়িয়ে নিজের এলোমেলো চিন্তা দূর করে করে কিছু না বলে দ্রুত প্রস্থান করলো। আয়ান স্বাভাবিক হলেও সোহান বেকুবের মতো ওর যাওয়ার দিকে তাকিয়ে থেকে চিন্তিত কণ্ঠে আওড়ায়। হঠাৎ করে ওনার কি হলো আবার? আয়ানের স্থির কণ্ঠ। হয়েছে কিছু? সোহান প্রশ্নবিদ্ধ চোখে তাকাতেই আয়ান ব্যস্ত স্বরে বলল, তা পরে বুঝবি, এখন চল তো। ঠিক আছে, চলো তাহলে। আয়ানের ভাইরা মিলে নিয়ে গেল স্টেজে। বর চলে আসতেই হইচই পড়ে গেল বউ আনার জন্য। আলফাজ খন্দকার আকাশকে পাঠালেন ওদের বলার জন্য। ও গিয়ে দরজায় করাঘাত করছে। এতে হৃদি মহা বিরক্ত। হন হন করে হেঁটে দরজা খুলে আকাশকে দেখতেই রাগ যেন তরতর করে বাড়ল। নাক ফুলিয়ে বলল, এখানে কি কাজ তোর? আকাশও একই রকম ভাবে উত্তর দিল, আমি এখানে তোর জন্য আসিনি, এসেছি ভাবির জন্য। বড় চাচু বলেছি ভাবিকে নিয়ে যেতে। হৃদি কপাল কুচকে জিজ্ঞেস করলো, তুই নিতে এসেছিস? হ্যাঁ। আকাশের ডোন্ট কেয়ার ভাব। রিক্তা এগিয়ে এসে বলে, আকাশ তোমরা যাও, আমরা নিয়ে আসছি। ঠিক আছে আপু, সাবধানে নিয়ে এসো। হৃদি মুখ ভেঙচিয়ে বলে, মায়ের থেকে মাসির দরদ বেশি। হবেই তো, ছোট দেবর বলে কথা। আকাশ যেতে যেতে বলে গেল। সকল মেয়েরা মিলে দীপ্তিকে নিয়ে স্টেজের পাশে আসতেই আয়ান দিন দুলিয়া ভুলে হাঁ করে তাকিয়ে আছে। হলুদ রং যে কারো গায়ে এতটা উজ্জ্বল হবে সে দীপ্তিকে না দেখলে বিশ্বাসই করতো না। আশেপাশে খেয়াল করে দেখে শুধু মেয়েগুলো কেন, ছেলেগুলোও বিমোহিত হয়ে তাকিয়ে আছে। মনে মনে ভাবছে ছোট আয়োজন হলেও আয়োজন করে বিয়ের সিদ্ধান্ত ভুল ছিল। টুপ করে নিয়ে গিয়ে বিয়ে করে নিলেই হতো। এখন তো সবার নজর তার বউটার দিকেই। বিরক্তিতে থেতে উঠল সে, মুখ গোছ করে ফেলল। বিরক্তি ভাব চেহারায় স্পষ্ট ফুটে উঠল। বউকে দেখে যতটা ভালো লেগেছিল ততটাই বিচ্ছিরি লাগছে এখন। কঠিন অথচ শীতল কণ্ঠে আওড়ালো, যা করা তাড়াতাড়ি শেষ করো, সংসেজে এখানে বসে থাকতে পারবো না। হঠাৎ করে রূপ পাল্টাতে দেখে সকলে চরম অবাক। আয়ানের চেহারা দেখে কিছু বোঝা গেল না। চেহারায় বিরক্তিকর ভাব স্পষ্ট দৃশ্যমান। ছেলের বিরক্তি ভাব লক্ষ্য করে আলফাজ সাহেব আদেশ করলেন গায়ে হলুদ তাড়াতাড়ি শুরু করতে। যেই কথা সেই কাজ। বর বউকে স্টেজে একসাথে বসানো হলো। আত্মীয় স্বজন একে একে এসে হলুদ মেখে যাচ্ছে, সাথে মিষ্টি কেক তো আছেই। 3 বোন, দীপ্তির বান্ধবী বোন মিলে সুন্দর নাচও করলো। সব মিলিয়ে যেন আজকের রাতটা জমে গেল। মনে রাখার মতো সময়। অবশ্য মনে তো থাকবেই, এই দিনটা যে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দিন। একে একে সবার হলুদ লাগানো শেষ। সালেহা খাতুন হৈ হৈ করে বলে, কিরে দাদু ভাই, বউকে হলুদ লাগাবি না বুঝি? শুনো পড়ি, হলুদ লাগালেও সে আমার বউ আর না লাগালেও আমার বউই হবে। এই হলুদ কি তাকে আমার বউ হওয়া থেকে আটকাতে পারবে? সালেহা খাতুন অষ্টাদশী মেয়েদের মতো নাকের পাটা ফুলিয়ে বলল, কথায় শিরোমণি একেবারে, তার সাথে কি কথায় পারা যায়? দাদুমণির অভিমানে আয়ান মুখ টিপে হাসল। সাথে কাষ্ট হেসে ডান হাত বাড়িয়ে হলুদের কোটা থেকে এক মুঠো হলুদ নিয়ে নিল। জাগারও চোখেও পড়ল না। তার হৃদয়ের রানীকে সে হলুদ লাগাবে না তাই কি করে হয়? সে তো লাগাবে একান্তে গোপনে, যাতে এলুকিসি কন্যা সেই লাগানোটা সারা জীবন মনে রাখতে পারে। মুহূর্তটা এতটাই সুন্দর করে দিবে সে। সকলের আগে আয়ান হনহন করে চলে গেল নিজের রুমে। যাওয়ার আগে একবার পিছনে ফিরে তাকিয়েছিল এই আশে বউটা তার দিকে একবার তাকাবে আর সে কিছু ইশারা করবে, কিন্তু এই মেয়ে অন্যদের সাথে এতটাই মশগুল যে বর পাশ থেকে উঠে চলে গেল সে খেয়াল অবধি নেই। আয়ানের রাগ হলো একটু। যেতে যেতে ফোনটা বের করে মেসেজ পাঠিয়ে দিল। টুম করে মেসেজের আওয়াজ শুনে দীপ্তির কথা থমকে গেল। ফোন চেক করে দেখে আয়ান বলেছে যে কোনোভাবেই হোক তার রুমে যেতে, কিন্তু সে যাবে কিভাবে? সবার নজর যে ওর দিকে। প্রশ্নটা করতেই
আর কোনো ফিরতি মেসেজ আসেনি। তার মানে কি উনি রাগ করেছে? বেচারির মনে ঝুপ করে মন খারাপের আর দলা নেমে এলো। উসখুস করছে, এখান থেকে উঠে যেতে পারলে ভালো হতো। হাতে পায়ে চুলকানি শুরু হয়ে গেছে। এসব ভারী মেকআপ তুলতে পারলে ভালো হতো। অভ্যাস নেই বলেও আরও বেশি বিরক্ত লাগছে। নিতু বোধহয় বুঝতে পারল, আঁক বাড়িয়ে বলল, চলো ভাবি, তোমার বোধহয় অসহ্য লাগছে, চলো এসব তুলে নিবে, তাহলে দেখবে আরাম পাবে। নিতুর এমন বলাতে কিছু আত্মীয় মুখ গোমরা করে ফেলে। তারা মনে করেছে নিজের ভাইয়ের বউকে বাহানা দিয়ে এখান থেকে নিয়ে যাচ্ছে, কিছু বলবে বলে এই চিন্তায় কি। নিতু দীপ্তিকে নিয়ে একটা ফাঁকা রুম খুঁজে চলল, কিন্তু কোথাও ফাঁকার ফও দেখা যাচ্ছে না। সবটাই মানুষ কিচকিচ করছে। সেই চিন্তায় পড়ে গেল, কি করবে। চট করে মনে পড়ল ভাইয়ের রুমে তো কেউ ঢুকবে না, সেখানে নিয়ে যাবে। ভাবনা মোতাবেক দীপ্তির হাত ধরে চলল রুমের উদ্দেশ্যে। দীপ্তি না আসাতে আয়ান রাগে এদিক ওদিক হেঁটে যাচ্ছে, তবুও রাগ কমছে না। জাস্ট একটু আসতেই তো বলেছিল, এটা বেশি হয়ে গেল। ওরা ঢুকার একটু আগে অন্ধকার বারান্দায় চলে এলো। পণ করেছে এই মেয়ে নিজ থেকে কথা না বললে সেও আগ বাড়িয়ে কিছু বলতে যাবে না। হুট করে দরজা খোলার আওয়াজ পেয়ে জানালা দিয়ে ঘরের ভিতর উকি দিল। মনটা নিচে উঠল। দীপ্তি এসেছে কি? ফোনের লাইট চালিয়ে সুইচবোর্ড খুঁজে লাইট দিতেই পুরো ঘর আলোকিত হয়ে গেল। নিতুকে দেখে যার পরনাই হতাশ হলো সে তো আশা করেছিল অন্য কিছু। বিরক্তিতে চোখ ঘোরাতে যাবে, হঠাৎ তার ঘরে এক হলদে পরীর আগমন ঘটল। বোকা দৃষ্টিতে চারপাশ তাকালো। হঠাৎ সামনে দেয়ালে চোখ পড়তেই থমকে গেল, আর্তনাদ করে উঠল। আরে এটা তো তোমার ভাইয়ের রুম। দীপ্তির আর্তনাদে নিতুর মধ্যে কোনো পরিবর্তন দেখা গেল না। সে স্বাভাবিক স্বরে বলল, তাতে কি, এখন থেকে ভাইয়ের মানে তো তোমার। আর ভাই কি মানা করবে নাকি তুমি এখানে ফ্রেশ হলে? না তা না। তাহলে ফ্রেশ হয়ে নাও। তুমি কোথায় যাবে? নিতুর চেহারায় হঠাৎ লজ্জার আভাস স্পষ্ট হয়ে দেখা দিল। নিচু স্বরে বলে, আমাকে সোহান ভাই ডাকছে। দীপ্তি দুষ্টু হেসে বলে, ওফো ননদিনী, যাও যাও। নিতু বের হওয়ার সময় দরজাটা বন্ধ করে দিয়ে গেল। এমনিতেও এই রুমে কেউই আসে না, তারপরও সাবধানের কোনো মার নেই। নিতু চলে যেতেই দীপ্তি পুরো রুমটাই ভালো করে চোখ বলিয়ে নিল। সব জিনিস সাজানো গোছানো। কথায় কথায় নিতু একদিন বলছিল তার ভাই খুব গোছালো, তার প্রমাণ পেয়ে গেছে। শহরের বাড়িতেও আর এখানেও একদম ঠিকঠাক সব কিছু। ও ধীর পায়ে হেঁটে বাথরুমের দিকে এগুবে, তার আগেই কারো পদধ্বনি পেয়ে সচকিত হয়ে গেল। ভয়ে বুক কাঁপছে। এখানে আবার কি? আবার ভাবলো এখানে তো কেউ ছিল না, তাহলে পদধ্বনি কোথা থেকে আসবে? নাকি উনি? আচ্ছা, বারান্দার দিকটাই তো খেয়াল করা হয়নি, তাহলে কি ওখানে? ওর ভাবনার মাঝে এক শক্তপোক্ত হাতের টান পড়ল তার নরম হাতে। চেঁচাতে গিয়েও আর টু শব্দ করল না সে। মানুষটা যে তার নেতা সাহেব। মাথাটা বাম দিকে ঘুরিয়ে ভালোভাবে দেখার চেষ্টা করলো তার মুখাবয়ব, কিন্তু সক্ষম হলো না। উনি সোজা সামনে তাকিয়ে আছে, যার কারণে শুধু মুখের এক পাশটা দেখা যাচ্ছে। রেগে আছে কি? না হলে ওর দিকে তাকাচ্ছে নাই বা কেন? মনে পড়ে গেল একটু আগের কথা। ওকে আসতে বলেছিল, কিন্তু সবাই ওকে এমনভাবে জেঁকে ধরেছিল যে ও উঠতেই পারেনি সেখান থেকে। যেভাবে মুখ গোমড়া করে রেখেছে বললেও তো মানবে না। কি করা যায়? আয়ান কোনো বাক্যালাপ না করে চুপচাপ ওকে নিয়ে এসে খাটের কিনারায় বসিয়ে দিল। নিজে হাঁটু গেড়ে বসে পড়ল নিচে। দীপ্তি শুধু চোখ গোল গোল করে তাকিয়ে আছে। চোখের পাতা পরপর নড়ে যাচ্ছে, স্থির নেই তারা। ওর ভিতরে ত্রাসের সৃষ্টি হয়েছে। যেভাবে শক্ত হয়ে আছে তাতে তো তার ভাবনা অমূলক নয়। আর তাকিয়ে থাকতে পারল না। তড়িৎ মাথাটা নামিয়ে গলার কাছে নামিয়ে আনলো। এই চোখে চোখ রাখা বড় দায়। আয়ান কিছুক্ষণ স্থির চোখে ওর কর্মকাণ্ড লক্ষ্য করে আসছে। স্বল্প সময়ের জন্য হলেও এই মেয়ের কাজকর্ম সব আয়ত্তে নিয়েছে সে। এই যে এখন মাথাটা কেন নিচে করে রাখলো, কেন ওর চোখে চোখ রাখতে পারছে না, সব ওর পরিষ্কার, সব ওর মস্তিষ্ক ধারণ করে নিল। আশ্চর্য ব্যাপার হলো, একটু আগে যেই রাগটা তরতর করে বেয়ে ওর মাথা খারাপ করে দিচ্ছিল, এই মেয়ের আগমনের সাথে সাথে সব ধূলিসাৎ হয়ে গেল। এই এক ক্ষমতা ওর আছে। ওকে আরও অনুতাপে পোড়াতে আয়ান কণ্ঠ খাদে নামিয়ে ওর দিকে আরেকটু ঝুঁকে প্রশ্ন করে, বিয়ে এখনো হয়নি তাতেই এত অবাধ্য? আর বিয়ে হলে কি হবে? দীপ্তি এখনো মাথা তুলতে পারেনি। এটা শীতল কণ্ঠ নয়, বোঝা যাচ্ছে ওনার রাগের আভাস এটা। ওকে স্থির থাকতে দেখে আয়ান দাঁতে দাঁত চিপিয়ে আবার বলল, কি হলো, এখনো চুপ কেন? দীপ্তি কোনো মতে বলে,
সরি, আসলে ওনারা আমাকে ছাড়ছিলেনই না। আমি কি করে আসতাম বলুন? আয়ান বড় করে একটা শ্বাস ফেলে বলল, গ্রামে থাকো, অথচ গ্রামের মানুষদের অবস্থা সম্পর্কে অবগত নও। গ্রামের মুরব্বীরা আর কিছু পারুক বা না পারুক, গল্পে খুব এক্সপার্ট। তাদের কাছ থেকে এত সহজে ছাড়া পাওয়া সহজ? দীপ্তি ধীরস্থির কণ্ঠে উচ্চারণ করে। কি করব বলুন তো? বড়দের মুখের ওপর তো আর কথা বলতে পারি না। তারপর নতুন বউ। আর আমার উপর যে কথা বলো তার বেলা? আপনি তো আর মুরব্বী নয়। দীপ্তির কথায় আয়ান হো হো করে হেসে উঠল। তার হাসির আওয়াজে দীপ্তি এবার মাথা তুলে তাকালো। এই ডাকাতের মতো হো হো করা হাসিটা যে হৃদয় কারা। এই লোকটা যখন হাসে দীপ্তির হৃদয় পুলকিত হয়। ওকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে দেখে আয়ান হাত বাড়িয়ে নাক টিপে বলল, এমন করে দেখো না গো সুন্দরী, উল্টাপাল্টা কিছু করে ফেললে তখন দোষ তো আমাকেই দিবা। আমাকে কি জন্য ডেকেছিলেন? রোমান্স করব বলে। দীপ্তি কপাল কুঁচকে তাকাতেই আয়ান তড়িৎ গতিতে বলল, এখন সাপের মতো ফুঁসে ওঠার কি আছে? কিচ্ছু করব না, রিল্যাক্স। সবাই আমার বউকে হলুদ লাগালো, আমি লাগাবো না বুঝি? তো লাগেননি যে? পাবলিক প্লেসে আয়ান খন্দকার তার বউকে হলুদ লাগাবে, এটা ভাবলে কি করে? দীপ্তি সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করে, আপনি ঠিক কি করতে চাইছেন বলেন তো? ওয়েট এ মিনিট অ্যান্ড ক্লোজ ইওর আইস। কিন্তু কেন? প্লিজ। আয়ানের কণ্ঠে এক রত্তি অনুরোধ। দীপ্তি হতাশার শ্বাস ফেলে বলল, ওকে, বন্ধ করলাম। কি করবেন তাড়াতাড়ি করুন, আমার মেকআপগুলো তুলতে হবে, অস্বস্তি লাগছে খুব। দীপ্তির বকবক করার মাঝেই গালে ঠান্ডা কিছুর অনুভব হতেই থেমে গেল সে। একটা শক্ত হাত তার সমস্ত জোর দিয়ে দীপ্তির বাম গালে ঘুষে চলেছে। হাতটির সংস্পর্শে দীপ্তির শরীর জমে ঠান্ডা হয়ে যাচ্ছে, ভেতরটা নড়ে উঠেছে। ফট করে চোখ মেলে তাকালো, চোখের সামনে একটা প্রেমিকের খুব গভীর নেশালো চোখের পাতায় তার দৃষ্টি আটকে গেল। লোকটার বাম গাল থেকে হাতটা এবার ডান গালে নিয়ে এসে ইচ্ছে মতো হলুদ লাগাচ্ছে। চোখ এখনো তার চোখ থেকে সরেনি। চোখে মুখে তার সীমাহীন উচ্ছ্বাস, ঠোঁটে তার প্রাণবন্ত হাসি। এদিকে দীপ্তির যে বেহাল দশা সে খেয়াল কি ওনার আছে? উনি তো নিজের কাজ শেষ করতেই ব্যস্ত। দীপ্তির গলা ধীরে গেছে, ভেতর থেকে সব কথা গলায় এসে আটকে যাচ্ছে। তারপরও কোনো মতে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, এ কি করছেন? ছাড়ুন প্লিজ। সব সময় এত ছাড়ুন ছাড়ুন করো কেন? বিয়ের পরেও কি এমন করবে? পরেরটা না পরে দেখা যাবে, এখন তো ছাড়ুন। আমার কাজ এখনো সম্পূর্ণ হয়নি। দীপ্তি চোখ বড় বড় করে তাকিয়ে বলে, আবার কিসের কাজ? আয়ান উঠে দাঁড়িয়ে গেল। দীপ্তি গোল গোল চোখে দেখছে তাকে। সে ঠিক কী করতে চাইছে ওর মাথায় ঢুকছে না। আয়ানের দেখা দেখিতে দীপ্তি দাঁড়িয়ে গেল। আয়ান ড্রয়ারে কিছু একটা ঘাটাঘাটি করছে মনোযোগ সহকারে। কাঙ্ক্ষিত জিনিস না পেয়ে বিরক্তিসূচক শব্দ করছে। দীপ্তি ঠাই দাঁড়িয়ে দেখছে লোকটার কর্মকাণ্ড। কিছুক্ষণ পর পেয়ে যেতেই তার মুখ উজ্জ্বল দেখালো। পেছনের দিকের পকেটে কিছু একটা লুকিয়ে লম্বা কদমে এগিয়ে এলো দীপ্তির দিকে। গাঢ় চোখে তাকিয়ে এমনভাবে এগোতে দেখে দীপ্তি দুই পা পিছিয়ে দেওয়ালের সাথে লেগে গেল। আয়ান ওর মাথার দুই পাশে হাত রেখে ওর দিকে ঝুঁকে মুখে ফু দিলে দীপ্তি চোখ বন্ধ করে মুখ ফিরিয়ে নিল। ওর কানের কাছে গিয়ে আয়ান বলল, ব্যাস, কালকে বিয়েটা হোক, তারপরেই দেখব কি করে পিছু হটে যাও তুমি। তুমি যতই পিছবে আমি ততই এগোতে থাকবো, আই প্রমিস। দীপ্তির চোখ ছানা বড়া। এই লোকটার মাথায় কী সব চলছে? হালকা ঢোক গিলে সে কিছু বলতে যাবে, তার আগেই আয়ান হাত বাড়িয়ে ওর কোমরটা তার কাছাকাছি নিয়ে এলো, এমনভাবে যেন পারলে একেবারে লাগিয়ে ফেলবে। দীপ্তি কিছু বলতেই আয়ান চুপ করিয়ে দিল ওকে। হঠাৎ কোমরে কিছু একটা স্পর্শে দীপ্তি চমকে উঠল। বুঝলো ফাজিলটা হলুদ দিয়ে তাকে আজ ভরিয়ে দিবে। এতক্ষণ গালে ঘষেও শখ মেটেনি, এখন আবার কোমর নিয়ে পড়েছে। তার মোচড়ামোচড়ি শুরু হয়ে গেল। বললেও শুনছে না সে। কি করবে সে এখন? ইচ্ছে মতো হলুদ মেখে এবার সোজা হয়ে তাকালো সে। দেখে লজ্জাবতী একেবারে মূর্ছা গেছে। দুষ্টু হেসে সে শুধালো, এইটুকুতে এই অবস্থা, যখন অন্য কিছু। ধরে চোখ রাঙিয়ে বলল, চুপ একদম, সব সময় এসব মাথায় ঘোরে না। ঠিক আছে, এখন চুপ করলাম, কিন্তু কালকের পর আর চুপ থাকবো না, থাকতে পারবো না। দীপ্তি চলে যাওয়ার জন্য পা বাড়াতে আয়ান খপ করে হাত ধরে ফেললো। দীপ্তি হতাশার শ্বাস ফেলে বলে, আবার কি? তোমার গিফট নিবে না? দীপ্তি কপাল কুঁচকে এলো। কিসের গিফট? আয়ান উত্তর না দিয়ে হাঁটু মুড়ে বসে পড়ল।
কিছুক্ষণ আগে রাখা পকেট থেকে একটা সিলভার রঙের নূপুর বের করে পায়ে হাত দিতে যাবে দীপ্তি পা সরিয়ে নিয়ে